একদম দানবের মতো শেখ হাসিনা যখন ক্ষমতায় প্রেগনেন্সির সাথে তাদের একটা মিটিং এর ব্যবস্থা করে দেয় এবং তারপরেই এই সিদ্ধান্তটা হয় যে তারা সরকার পতনের দিকে যাবে। এবং আসিফ নজরুল তাকে মানে আমরা গাদ্দারি বলি, সরাসরি জুলাইয়ের গাদ্দার ছিল সে। কারণ সাংবাদিকরা এখনো জুলাইপন্থী কোনো সাংবাদিক হলে তার উপরে বিভিন্নভাবে ট্যাগিং করা হচ্ছে, অফিসে বিভিন্নভাবে তাকে প্রেশার করা হচ্ছে। যাদেরকে আটকানো হয়েছে, গুম করা হয়েছিল, পরে বাধ্য হয়ে আবার সামনে নিয়ে আসা হয়েছে। তো এই গুমটার সম্পূর্ণ রাজনৈতিক ছিল, অরাজনৈতিক বলার কোনো অপশনই নাই। আল জাজিরায় এই 9 দফাটা প্রকাশ হয়, সে নিজে স্বীকার করেছে যে 9 দফাটা শিবিরের ছিল, শিবিরে এটা তৈরি করেছে। মানে এমন কোনো মিডিয়া নাই যেখানে ডিজিএফ এর একজন বা দুজন লোক ছিল না আন্দোলনের সময়। গোয়েন্দা সংস্থাগুলোর কোনোভাবে এই নিউজ যাবে না। বাট আমাদের আলটিমেট টার্গেট কিন্তু সরকার পতনের দিকে ছিল না। দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে বিএনপি জামাতের সরাসরি পরিকল্পনায় কোনো হাত ছিল না। শিবির কি করতো এটা জামাত জানতো না, বিএনপি কি করতো এটা ছাত্রদল কি করতো এটা বিএনপি ঠিকভাবে জানতো না। এই গণমাধ্যমকে যদি একটা নীতিমালার মধ্যে না আনা হয় তাহলে এটা আগামী দিন আরো ভয়াবহ বিপদের দিকে নিয়ে যাবে। ইতিহাসের কিছুদিন কেবল ক্যালেন্ডারে লেখা থাকে না, থাকে মানুষের হৃদয়ে। এমন একটি অধ্যায় 24শে জুলাই, যে অধ্যায় আমাদের স্মরণ করিয়ে দেয় কিছু পরিবর্তন এবং বিপ্লবের পিছনে থাকে অগণিত মানুষের সাহসিকতার গল্প। আর এই গল্প নিয়ে মেনলার সৌজন্যে সোনালী নিউজের বিশেষ আয়োজন স্মৃতিতে জুলাই। আর আজকের আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন একজন ব্যক্তিকে যার জুলাইয়ের সময় ছিল অতুলনীয় অবদান। জুলাই আন্দোলনের সংবাদ সংগ্রহ এবং প্রচারে রেখেছিলেন অভূতপূর্ব অবদান। আমন্ত্রণ জানাচ্ছি জুলাই রেভলিউশনারি জার্নালিস্ট অ্যালায়েন্সের সদস্য সচিব জনাব ইসরাফিল ফারাজিকে। জনাব ইসরাফিল ফারাজি, আপনাকে সোনালী নিউজের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার কাছে আমরা জুলাইয়ের গল্প শুনবো। শুরুতে একটু জানতে চাই যে আপনি সাংবাদিক হিসেবে জুলাই আন্দোলনের সম্মুখে কি কি দেখেছিলেন? ধন্যবাদ আপনাকে। আসলে জুলাই আন্দোলন এমন একটি আন্দোলন, ইতিহাসের একটি দুনিয়া কাঁপানো একটি গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের। তো এখানে সম্পৃক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। এটা প্রথম থেকেই একদম জুলাইয়ের যখন এই আলোচনা হচ্ছিল, আন্দোলন আস্তে আস্তে বাড়তেছিল, তখন থেকেই সরাসরি এই আন্দোলন যারা পরিকল্পনা করতেছিলেন তাদের কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল, তাদের সাথে যুক্ত হওয়ার সৌভাগ্য হয়েছিল এবং কাজ করারও সুযোগ হয়েছিল। তো আমার কাজটা রাজপথ থেকে যে পরিকল্পনা এবং পিছনে পরিকল্পনা দুই জায়গায় কাজ করতে হয়েছিল। পাশাপাশি সাংবাদিকদের একটি বড় অংশ যাদের সাথে আমার নিয়মিত যোগাযোগ করতে হয়েছে, যেহেতু সংবাদ পৌঁছানোটা একটা বড় একটা ইস্যু ছিল। আর এর মাঝখানে আবার ইন্টারনেট অফ হয়ে যায়, সংবাদ কাউকে দেওয়া এটাও সুযোগ ছিল না। নেট শাটডাউন হওয়ার কারণে যে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সংবাদ প্রচার করতো সেটাও সুযোগ ছিল না। তো সবকিছু মিলে একদম চোখের সামনে থেকেই দেখা, সাংবাদিকরা নিজের দায়িত্ব অফিস থেকে না দিলেও তারা রাস্তায় নেমে এসে যেভাবে সহযোগিতা করেছেন এবং আমাদের কোনো পরামর্শ যদি আমরা দিতাম, কোনো দিক নির্দেশনা দিতাম, তারা যেভাবে পালন করেছিল সেটা আসলে খুব স্বাভাবিক ছিল না। বাংলাদেশের বিশেষ করে একদম দানবের মতো শেখ হাসিনা যখন ক্ষমতায়, সেই ক্ষমতায় থাকা অবস্থায় কোনো সাংবাদিক তার বিরুদ্ধে কোনো কাজ করবে সেটা আসলে সহজ বিষয় ছিল না। পাশাপাশি পিছন থেকে প্রশাসনিক কিছু যারা গোয়েন্দা সংস্থা আছে, বিশেষ করে আমরা যদি নাম বলি, যেটা নিয়ে অলরেডি আলোচনা হয়েছে এবং আদালতে বিচারণাধীনও আছে, ডিজিএফ এর অনেক কর্মকর্তা এখানে জড়িত ছিলেন এই আন্দোলন কিভাবে দমন করা যায়। একদম আমাদের যারা সরাসরি সহযোগিতা করে যেসব সাংবাদিকরা, তাদেরকে ফোন দিয়ে তাদের অফিসে প্রেশার ক্রিয়েট করে তাদেরকে তুলে নেওয়ার মতো হুমকিও ডিজিএফ এর বিভিন্ন কর্মকর্তারা দিয়েছে, সেগুলো আমরা সাক্ষী ছিলাম। আচ্ছা, আপনি বললেন যে সাংবাদিকদের অনেক মানে বাধ্যবাধকতা না থাকলেও আপনারা সেটা নিজের স্বেচ্ছায় সেখানে গিয়েছেন। তবে একটা আন্দোলনে আমরা যতটুকু দেখি যে সাংবাদিকদের একটা নিরাপত্তার ইস্যু থাকে। বাংলাদেশের জুলাই আন্দোলনের সাংবাদিকদের নিরাপত্তা কতটুকু ছিল? এখানে বাংলাদেশে আসলে যদি আপনার 2006 সালের পর থেকে বলেন, শুরু করি আমরা, গণমাধ্যম যে স্বাধীনতাটা তখন থেকে কিন্তু আস্তে আস্তে হারিয়েছে এবং সাংবাদিকরা বিভিন্ন জায়গায়, সেটা মফস্বল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত, রাজনীতিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতাদের মাধ্যমে হেনস্থার শিকার হয়েছে, আহত হয়েছে, অনেক সাংবাদিক প্রাণও দিয়েছে। তো তার মধ্যে এরকম একটা আন্দোলনে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টা ছিল বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যাদের সাথে আমরা কাজ করেছি, যে সাংবাদিকদের বড় একটা টিম ছিল, বিশেষ করে মাল্টিমিডিয়া সাংবাদিক যারা ছিল, কারণ তাদের ফুটেজ দিয়ে আজকে আমরা বলবো আইসিটিতে অনেক বিচার হচ্ছে, যে ফুটেজগুলো আমরা দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তো তাদের সেফটি সিকিউরিটি আমার
খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের কয়েকজন সাংবাদিক যারা আমাদেরকে সাপোর্ট দিতে গিয়ে অফিসের অ্যাসাইনমেন্ট ছিল না, কিন্তু শুধুমাত্র এই বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশকে ধারণ করে এবং তার একটা বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করতে চেয়েছিল, তারা রাস্তায় নেমেছিল এবং তথ্য সংগ্রহ করা, ভিডিও নেওয়া, বিভিন্ন ইনফরমেশন দেওয়া, মাঠের পরিস্থিতি কি হচ্ছে সেটা নিয়ে আবার আমাদেরকে জানানো, তাদের মোবাইলের ডাটা তথ্যগুলো আমাদেরকে পাঠানো, আবার যখন নেট ছিল না বাটন ফোন দেওয়ার মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে কোন জায়গার কি পরিস্থিতি সেগুলো আপডেট নেওয়া। এই নিরাপত্তার অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল, কারণ পেগাসাস ছিল বাংলাদেশে অ্যাক্টিভ, বিভিন্ন জায়গায় এই সমস্যাটা তৈরি হতো। তো তার মধ্য দিয়ে তারা যে তথ্যগুলো আমাদেরকে দিত সেগুলো আমরা দিয়ে আসতাম। সবসময় আমরা বলতাম নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে যে যেখানেই থাকে। তারপরেও আমাদের 2-3 জন অনেক বেশি আহত হয়েছিল, তাদের নাম আমরা বলতে পারছি না, কারণ বাংলাদেশে এখনো সেই পরিস্থিতি তৈরি হয় নাই। কারণ সাংবাদিকরা এখনো জুলাইপন্থী কোনো সাংবাদিক হলে তার উপরে বিভিন্নভাবে ট্যাগিং করা হচ্ছে, অফিসে বিভিন্নভাবে তাকে প্রেশার করা হচ্ছে। তাই ওই স্বার্থে আসলে আমরা অনেক সাংবাদিকদের নাম আজকে হয়তো বলতে পারবো না, তবে কিছু কিছু সাংবাদিকদের নাম আমরা বলবো যারা অলরেডি নিজেদেরকে প্রমাণ করেছে তারা যত বাধাই আসুক তারা এটা মোকাবেলা করেই আগামী বাংলাদেশের দিকে হাঁটবে। তো তাদের কিছু নিড ছিল যখন তারা কাজ করেছে, তাদের জ্যাকেট দেওয়া, তাদের হেলমেট দেওয়া, এগুলো আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার, সেই সাপোর্টটা আমরা দিয়ে গিয়েছি। আচ্ছা, আমি একটু সাংবাদিক হিসেবে আপনার কাছে জানতে চাই যে সমন্বয়করা যারা ছিলেন তাদেরকে গুম করার সিদ্ধান্তটা আসলে কেন মনে হয়, কেন নেওয়া হলো এই সিদ্ধান্তটা, মানে আপনার দৃষ্টিতে কি মনে হয়? সেটা কি কেবলই আন্দোলন দমন করার জন্য, নাকি এখানে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আছে? এখানে যারা আমরা যদি বলি সমন্বয়ক যখন পরিষদ গঠন করা হলো, ঘোষণা করা হলো, তারপর থেকে মূলত এই গুমের বিষয়টা আসছে সামনে। তো যাদেরকে গুম করা হয়েছিল সেটা রাজনৈতিক তো অবশ্যই, কারণ তারা মনে করেছিল যে আমি যদি এই যারা আন্দোলন লিড দিচ্ছে তাদেরকে যদি আমি গুম করে ফেলি তাহলে হয়তো আন্দোলন থেমে যাবে। কিন্তু এটা এমন একটা আন্দোলন ছিল, মানে আওয়ামী লীগ বলি বা এখন বিএনপির অনেক নেত্রীরই আমরা দেখি টকশোতে তারা বলতেছে যে এটা পরিকল্পনা করে আন্দোলন করা হয়েছে। অবশ্যই পরিকল্পনা ছিল, পরিকল্পনা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। তো যাদেরকে গণমাধ্যম দেখেছে বা সবাই আমরা চিনি আজকে, বিভিন্ন যারা নেতা হয়েছে বা যে অবস্থায় আছে তাদের পিছনে আরো 2টা লেয়ার ছিল। তাদেরকে আসলে আন্দোলন, তারা তো মাঠে ছিল কিন্তু আন্দোলন পরিকল্পনা হচ্ছিল আরো পিছন থেকে। তাদের পরিকল্পনা তাদের যখন দেওয়া হইতো যে আমাদের এইটা দরকার, আমরা এইভাবে চাই, তখন মাঠে যারা ছিল তারা সেটা বাস্তবায়ন করতো। তো যাদেরকে আটকানো হয়েছে, গুম করা হয়েছিল, পরে বাধ্য হয়ে আবার সামনে নিয়ে আসা হয়েছে। তো এই গুমটার সম্পূর্ণ রাজনৈতিক ছিল, অরাজনৈতিক বলার কোনো অপশনই নাই। তো যার কারণে তারা গুম করেও দেখছে পরিস্থিতি আরো গোলাটে হয়েছে, এখানে আন্তর্জাতিক প্রেশার তৈরি হয়েছে, গণমাধ্যমে অনেক নিউজ হয়েছে। আমরা দেখেছি ডিবি কার্যালয়ের সামনে আমাদের যারা সামাজিক আন্দোলন করে বিভিন্ন সংগঠন ওইখানে ব্যানার নিয়ে দাঁড়িয়েছে তাদের মুক্তির জন্য। যাদেরকে গুম করা হয়েছিল তাদের মায়েরা বাবারা ডিআরইউ বা প্রেস ক্লাবের মতো জায়গায় তারা সংবাদ সম্মেলন করেছে, এই কাজগুলো হয়েছে। তো এই কাজগুলো করেও আসলে কোনো সমাধান সরকার কিন্তু করতে পারে নাই। তো আমরা এটা সরাসরি, এটা অবশ্যই আমরা রাজনৈতিকভাবেই দেখি বিষয়গুলো। আচ্ছা, আন্দোলন যখন সমন্বয়কদের গুম করা হলো এবং আমরা খবর পেলাম যে টর্চারও করা হয়েছে অনেক, এবং তাদের আন্দোলন বন্ধ করার জন্য সব রকম মানে ভয় ভীতি দেখানো হয়েছে, এবং পরবর্তীতে তারা গুম করার কিছুদিন পরেই কিন্তু সংবাদ তারা জানালেন যে আন্দোলন থেকে তারা সরে আসছেন এবং যারা আন্দোলনের সাথে জড়িত তাদেরকে সরে আসতে বললেন। তো এই যে আন্দোলনটা তাদের সমন্বয়কদের মুখ থেকে যখন আসার পরে কিন্তু আন্দোলন একরকম স্থবির হয়ে পড়লো, বা এরকম একটা প্রভাব পড়েছে সারা বাংলাদেশে। সেই সময় আপনারা গণমাধ্যম কর্মীরা, বিশেষ করে আপনি, এই জায়গায় কি অবদান রেখেছিলেন? এখানে যে বিষয়টা হয়েছে, ডিবি হারুন বা এই সংশ্লিষ্ট যারা ছিল তারা ভেবেছিল তাদের মুখ দিয়ে যদি আমরা এই কথাটা বলাইতে পারি তাহলে হয়তো মানুষ বিশ্বাস করবে এবং আন্দোলন থেকে যে যার মতো ঘরে ফিরে যাবে। কিন্তু তারা তাদেরকে যারা বুদ্ধি দিয়েছে, তাদের যে বুদ্ধিজীবী ছিল, তারা এটা হয়তো ওইভাবে চিন্তা করেনি। কারণ আপনি আমাকে বন্দি রেখে, জিম্মি রেখে যদি আমার মুখ দিয়ে কথা বের করবেন, এটা মানুষ বিশ্বাস করবে, এটা আসলে এত সহজ ছিল না। এই ভুলটা তারা করেছে, তারা মনে করেছে তাদের মুখ দিয়ে যদি আমরা বের করে ফেলি তাহলে হয়তো আন্দোলনটা থেমে যাবে। তারা সেটাই করলো। তারা 9 দফার আগে 8 দফা ঘোষণা করলো। 8 দফা ঘোষণা করে বললো যেন আমরা আন্দোলন স্থগিত করছি, আমরা এই দাবিগুলো করতেছি, আমরা এটা স্বাভাবিক করার চেষ্টা করেছে তাদের প্রেশার দিয়ে। তো এইটা আসলে যেটা হয়েছে আলটিমেটলি, তারা যখন এই 8 দফা দিল তখন সাথে সাথেই 9 দফা আসলো।
তো 9 দফার মধ্যে যেটা হয়েছে, 9 দফার দিন বিকেল 2টা কি 3টা আমি তখন অফিস থেকে বের হয়ে, তখন আমি যুগান্তরে কাজ করি। অফিস থেকে বের হয়ে যখন আসি তখন এর আগে আমি বলেছি অনেকবার, আমাদের সায়েন্স ল্যাবে একটি বিল্ডিং ছিল, ওইখানে একটি অফিস ছিল, একটা মিডিয়া, মানে তারা সরাসরি মিডিয়া না, বাট তারা গণমাধ্যম নিয়ে মূলত কাজ করে, গবেষণার কাজগুলো তারা করে। তো তাদের অফিসে ঢাকা ইউনিভার্সিটির 7-8 জন শিক্ষার্থী ছিল। এর বাইরে হচ্ছে গিয়ে ওই মিডিয়া গবেষণা সেন্টারের লোকজন ছিল, তৎকালীন কিছু শিবিরের নেতাও ছিল, যাদেরকে পরে আমরা চিনতে পেরেছি আসলে তাদের পরিচয়গুলো। তো তাদের সাথে যখন বসলাম, আমাকে ফোন দেওয়া হলো। তার আগে থেকেই তাদের সাথে যোগাযোগ, 6 তারিখ বা 7 তারিখ থেকে হাই হ্যালো হচ্ছে, কথা হচ্ছে, দেখা হচ্ছে, নর্মালি ছিল। কারণ সরকার পতন হবে বা কি হবে এরকম কোনো পরিকল্পনা ছিল না, আন্দোলন তীব্র দিকে যাচ্ছে এতটুকু ফিল করা যাচ্ছিল। তো আমরা তাদেরকে বলেছিলাম যে এটা আসলে সরকার পতনের দিকে যাবে কিনা। তারা বলেছে আমরা টানতে চেষ্টা করব কতটুকু যায়। তো শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে 19 তারিখ 9 দফা আমাদের এখন যে শিবিরের ঢাকা ইউনিভার্সিটি জিএস ফরহাদ হচ্ছে পেন ড্রাইভে করে কিছু ফাইল নিয়ে আসলো, সাথে আরো লোকজন ছিল। তারা ওই অফিসে বসে কিছু একটা এডিট করতেছিল, আমরা জানতাম না সেটা 9 দফার বিষয় ছিল। তারা কিছু লেখা লিখে মানে বাইরে থেকে নিয়ে আসছিল, এখানে এসে জাস্ট এডিট করেছিল। এডিট করে হচ্ছে তারা, আমি ছিলাম পাশে, ওই সময় আমাদের একজন সাংবাদিক ছিল, তার নামটা বলতে পারি আমি, সে হচ্ছে অন্তু মুজাহিদ, তাকে মুজাহিদুল ইসলাম, অন্তু মুজাহিদ নাম সবাই চিনে। কালবেলাতে সে তখন কাজ করতো। সে আর আমি তখন, তারা কিছু বানান বা শব্দগত কোনো যদি কোনো ভুল থাকে সেটা আমরা একটু তাদেরকে ধরিয়ে দিই, গণমাধ্যমে যেহেতু প্রেস রিলিজ যাবে একটু যেন ভাষাগত কিছু পরিবর্তন আসে। আমরা 2-3টা শব্দ কিছু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো সেগুলা নিয়ে এখন বড় চ্যালেঞ্জ ছিল, এগুলো আসলে মিডিয়ার কাছে যাবে কিভাবে। শাটডাউন ছিল ইন্টারনেট টোটালি, বাইরে হচ্ছে কারফিউ ছিল। তো এই কারফিউটা যখন হচ্ছিল তখন আমরা আবার যেখানে এটা লেখা হয়েছিল সেখানে প্রিন্টারও ছিল না। তো প্রিন্টার না থাকার কারণে সেটা প্রিন্ট করা কঠিন হয়েছিল, কারণ আমরা তো SMS। তারপরে আমরা যেটা করলাম, আমার মোবাইলে কিছু নাম্বার ছিল, আরও কিছু সিনিয়র সাংবাদিকদের ফোন দিলাম। এখানে আমাদের এই কাজে সহযোগিতা করেছিল আমাদের ক্যাফায়েত শাকিল ভাই, বাংলা ভিশনের আরও কিছু ভাই ছিল, সময় টিভিরও 2-1 ভাই ছিলেন আমাদের কয়েকজন ভাই। যখন কিছু নাম্বার আমাকে দিল, সেই নাম্বারগুলোর মধ্যে কাদের সাথে কথা বলেছে ফরহাদ, কথা বলে ফাইনাল করে তারপর হচ্ছে গিয়ে ওই নাম্বারগুলোতে বাংলা টেক্সট আকারে সবাইকে পাঠানো হইলো। তারপরেও যেহেতু মানে কার নাম্বার থেকে যাচ্ছে অনেকের সন্দেহ তৈরি হইতে পারে, তারপরে হচ্ছে কাদেরের বলা হয়েছিল সিমটা অন করে রাখার জন্য। তো কাদের ওই ফোন রিসিভ করে হচ্ছে সবার সাথে কথা বলার চেষ্টা করেছে। তাও সবাই তো ছাপায় না এটা, কিন্তু আমরা চেয়েছিলাম হার্ড কপিটা পৌঁছানোর জন্য। তো আমরা হার্ড কপি দিয়ে আসলাম। তো হার্ড কপির প্রিন্ট করলাম হচ্ছে বাংলা মোটরের একটা অফিস ছিল আমাদেরই পরিচিত, সেখান থেকে আমরা সেটা প্রায় 50 কপির মতো প্রিন্ট করি। তখন ডাকসুর এখন সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দেক ছিল, ছাত্র শিবিরের বর্তমান সেক্রেটারি সিবগাতুল্লাহ, সে সময় সম্ভবত সে ঢাকা ইউনিভার্সিটির সভাপতি ছিল কিনা আমার মনে নেই, সে ছিলেন। আরও ঢাকা ইউনিভার্সিটির সাংবাদিকতা করে এরকম 2-1 ছিলেন। তারা 2টা বা 3টা বাইক নিয়ে আসলো। আসার পরে তারা 2টা গ্রুপ 2 ভাগে বিভক্ত হয়ে যায়। আমি আর মুজাহিদ বের হয়ে যাই। মাঝখানে আমাদের আব্দুর রহিম নামে একজন সাংবাদিক আছে, তাকে আমরা কিছু প্রেস রিলিজ দিয়ে যাই যেগুলো একটু হেল্প করার জন্য। তো আমি হচ্ছে বিভিন্ন এই অঞ্চলটা, বিশেষ করে ওই এখন টিভির যে এলাকাটা ওয়ারি থেকে, সেখানে ইত্তেফাক হয়ে এদিক দিয়ে হচ্ছে গিয়ে বাংলা ভিশন, এই কারণ বাজারে কিছু জায়গা, সেগুলো হচ্ছে আমি কাভার দেওয়ার চেষ্টা করেছিলাম। পাশাপাশি ইন্টারন্যাশনাল সাংবাদিকদের জন্য লিয়াজু করার জন্য একটা ফোরাম ছিল, তারা তাদের সাথে কথা বলেছে। AFP'র সাব অফিসে গিয়ে তারা হচ্ছে এটা আল জাজিরার মাধ্যমে এটা পাঠানো হয়, এবং আল জাজিরাই এই 9 দফাটা প্রকাশ হয় ইংলিশ আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য। পরের দিন কালবেলা প্রকাশ করেছিল, যমুনা যুগান্তর প্রকাশ করেছিল। যখন 9 দফা ঘোষণা হয়, সাথে সাথে SCTVতে রহমতুল্লাহ নাম সাংবাদিক স্ক্রল যায় যেন 9 দফা ঘোষণা, আন্দোলন চলবে। কারণ তারা যখন বলছে আন্দোলন স্থগিত 8 দফা, তার বিপরীতে 9 দফা দেওয়া, তখন আন্তর্জাতিক মিডিয়া যখন চলে আসছে 9 দফা, তখন আসলে 8 দফার কোনো ভ্যালু আর থাকে না। তো সেটা ইস্টাবলিশমেন্ট হয়েছে। তো এটা একটা বড় সফলতা ছিল। 9 দফা না হইলে আসলে 1 দফাটা কঠিন হয়ে যেত। এই 9 দফার ধারাবাহিকতায় মূলত 1 দফাতে আসে।
তো এইভাবেই হচ্ছে আমাদের 9 দফার একটা মানে জার্নি ছিল আর কি। এটা প্রতিদিন এইভাবে আমরা পৌঁছাইতাম। বিকেলবেলা বের হয়ে যেতাম প্রেস রিলিজ নিয়ে বিভিন্ন জায়গায়। আমাদের কাঁধ ব্যাগ ছিল, কাঁধের ব্যাগেই থাকতো। এভাবে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে, যেহেতু কারফিউ পাস ছিল আমাদের, সেটা সহজ ছিল বিষয়টা আমাদের পৌঁছানোর জন্য। আচ্ছা। তাহলে তো ওই সময় যে 9 দফা সমন্বয়করা তো গুম অবস্থায় আছে। হ্যাঁ। 9 দফা যে করা হলো এটা কারা করলো মূলত, এরকম কোনো তথ্য না, জানতে পেরেছেন? কারা করলো বলতে এটা তো আমাদের যে আব্দুল কাদের, কাদের তো সে নিজে স্বীকার করেছে যে 9 দফাটা শিবিরের ছিল, শিবিরে এটা তৈরি করেছে এবং কয়েকটা দাবি নিয়ে তার মধ্যে মতপার্থক্য ছিল, সেটা সমাধান করে মূলত 9 দফাটা দেওয়া হয়েছে। অভ্যুত্থানের পরপরই আব্দুল কাদের এরা নিজ মুখেই বলেছে এবং আমরাও কাজ করেছিলাম তখনকার এই শিবিরে যারা নেতা ছিল এবং ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল, সাধারণ শিক্ষার্থী, তারাই ছিল। আমরা আসলে কাউকে দেখি নাই। তো পিছনে যদি কারোর সাথে শিবির যদি বসে থাকে, ছাত্র দলের সাথে হোক বা অন্য কোনো দলের সাথে, সেটা শিবির জানে। বাট আমরা দেখেছি তারা এটা নিয়ে আসছে এবং এটা তারা প্রকাশ করেছে। আচ্ছা, আমরা দেখেছি যে আন্দোলনের সময় এবং আন্দোলনের পরে মানে টিভি হিসেবে বা সাংবাদিক হিসেবে শুধু যমুনা টিভির নামটা সবচেয়ে বেশি আসে, কিন্তু যমুনা টিভির বাইরেও কি সাংবাদিক তো আপনি আপনার কথা অনুযায়ী বলছে যে অনেক অবদান আছে। তো এই বিষয়টা আপনি কি বলবেন যে তখন যারা সাংবাদিক? যমুনা টিভির বিষয়টা, যমুনা টিভি যেটা করেছে, তারা যে অতিরিক্ত করেছে বিষয়টা এরকম না। তারা সাংবাদিকতার যে কাজটা করা দরকার ছিল, যমুনা টিভি সেই কাজটাই করেছে। তাদের ইথিক্স ঠিক রেখে তারা সংবাদ পরিবেশনা করেছে। ডিজিএফআই থেকে চাপ ছিল, মানে এমন কোনো মিডিয়া নাই যেখানে ডিজিএফআই এর একজন বা দুইজন লোক ছিল না আন্দোলনের সময়। আমার মনে পড়ে আমি যখন এখন টিভিতে যাই তখন মাহমুদ রাকিব ভাই ছিলেন। তার সাথে ফোন দিয়ে আমি যখন গেলাম দেখা করার জন্য এই 9 দফা নিয়ে, তখন যেখানে এন্ট্রি বুক আছে যে কারা ঢুকতেছে, সেখানে আমি দেখলাম যে ডিজিএফ এর দুজন কর্মকর্তার নাম এখানে লেখা। তো তখন আমি আর উপরে যাইনি, ভাইকে বললাম ভাই আমি নিচে আছি, আপনি নিচে আসেন। ভাই আসলো, তখন তার হাতে আমি 9 দফা দিলাম, দিয়ে আমি আমার মতো করে চলে আসলাম। তখন ভাই পরামর্শ দিয়েছিল যে 9 দফাটা যদি ভিডিওতে করা হয়, যেহেতু কাগজ অনেক বিশ্বাস করতে চাইবে না কে দিচ্ছে, তাহলে হয়তো এটা আরো বিশ্বাসযোগ্য হবে এবং প্রচারণাটাও বাড়বে। তখন সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জের সেখানে কিছু সমন্বয়ক ছিল আশ্রয়ে, সেটাও শিবিরের কাছেই ছিল, আমি খবর পেয়েছি পরে। তখন সিদ্দিরগঞ্জের এবং নারায়ণগঞ্জ মহানগরের কিছু শিবিরের নেতা এই বাইকে করে এগুলা ঢাকায় বিভিন্ন টেলিভিশনগুলোতে পেনড্রাইভগুলো তারা দিয়ে আসছিল। তো এই কাজটা তারা করে বিশ্বাসটা অর্জন করার চেষ্টা করেছে এবং এটা প্রকাশ হয়েছে কিছু কিছু মিডিয়ায়। এইভাবে যমুনা টিভির পাশাপাশি যারা মাল্টিমিডিয়া সেটআপটা ছিল বিভিন্ন টেলিভিশনের, তারা চেষ্টা করেছে যতটুকু সম্ভব হয় প্রকাশ করার, কিন্তু একটা প্রেশার ছিল গোয়েন্দা সংস্থাগুলোর, কোনোভাবে এই নিউজ যাবে না, সেটা অব্যাহত ছিল। বিশেষ করে অনলাইন পোর্টালগুলোর ভূমিকা বেশি ছিল ওই সময়টায়। অনলাইন এবং হচ্ছে গিয়ে পত্রিকার যে মাল্টিমিডিয়া সেকশন আছে সেগুলোর, টেলিভিশনগুলো অনেক বেশি রকম প্রেশারে ছিল। কারণ গ্লোবালি যদি আমরা বলি যে প্রথম আলো, ডেইলি স্টার বা আরও কিছু মিডিয়া যারা কাজ করে এবং কিছু টেলিভিশন, তারা সোর্স হিসাবে সেই গণমাধ্যমগুলোই দেখে আন্তর্জাতিকভাবে। তো যার কারণে তারা ওই নিচের দিকে অতটা চোখ দেয় নাই, কিন্তু যেটা হয়েছে নিচের দিকে কাজ বেশি হয়েছে এবং এই ফুটেজগুলা নিয়মিত দেশের বাইরে বিভিন্ন এম্বাসিতে কিভাবে পাঠানো যায় সেগুলা একটা গ্রুপ কাজ করে প্রোফাইলিং করে করে নিয়মিত পাঠানোর চেষ্টা করেছে। আচ্ছা, একটু ছোট করে জানতে চাইবো যে জীবনে ঝুঁকি নিয়ে কাজটা করলেন, অফিসের বাধ্যবাধকতাও ছিল না বললেন। আপনাদের এই কয়েকজন সাংবাদিকদের মধ্যে আসলে কি কথা হতো, যে দেশের জন্য আসলে কি পরিকল্পনা ছিল আপনাদের? না, আসলে পরিকল্পনা কিছুই ছিল না আমাদের ছিল যে আমরা ছাত্র, তারা আমাদের ভাই, তারা আন্দোলন করতেছে একটা দাবির জন্য এবং যৌক্তিক আন্দোলন, এই দাবিটা যেন বাস্তবায়ন হয়, তার জন্য আমাদের যা করা দরকার আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে যাব। এখন এর মাধ্যমে যদি কোনো সরকার পতন হয়ে যায় সেটা অন্য বিষয়, বাট আমাদের আলটিমেট টার্গেট কিন্তু সরকার পতনের দিকে ছিল না। ছিল কখন, যখন আসছে একটা সময় আসছে, সেটা 23 তারিখ সম্ভবত বা 24 তারিখ, জুলাইয়ের 23 বা 24 তারিখ ডক্টর ইউনূসের সাথে যখন শিবিরের তৎকালীন সভাপতি ছিল মঞ্জু, সম্ভবত পুরো নামটা মনে নেই আমার, মঞ্জুরুল ইসলাম বা কিছু একটা হবে, তো তার সাথে ডক্টর ইউনূস সে নাম্বার খুঁজতেছিল অনেকভাবে, আমার কাছেও মেসেজ আসে ডক্টর ইউনূসের নাম্বার বা তার সাথে যোগাযোগের কোনো মাধ্যম আছে কিনা। তখন ডক্টর ইউনূস ছিল ফ্রান্সে। তখন একজন সাংবাদিক, সে আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করে, সে মূলত ডক্টর ইউনূসের সাথে তাদের একটা মিটিং এর ব্যবস্থা করে দেয় এবং তারপরেই এই সিদ্ধান্তটা হয় যে তারা সরকার পতনের দিকে যাবে। এবং এই যে আন্দোলনটা, আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি এখানে বিএনপি জামাতের সরাসরি পরিকল্পনায় কোনো হাত ছিল না।
একদম এটা যা ছিল ছাত্রদের মধ্যেই ছিল। শিবির কি করতো এটা জামাত জানতো না, বিএনপি কি করতো এটা ছাত্রদল কি করতো এটা বিএনপি ঠিকভাবে জানতো না। তারা আন্দোলন করে যেত, যদি কোনো কিছু প্রয়োজন হইতো তখন তারা জামাতের কাছে হোক বা কিংবা বিএনপির কাছে হোক, অন্য কোনো রাজনৈতিক দলের কাছে হোক, তারা সেটা হয়তো মানে নিটটা বলেছে যে না, আমাদের এগুলো দরকার। কিন্তু আন্দোলনের রোডম্যাপ কি হবে, কিভাবে আন্দোলন হবে, কারা সামনে আসবে, যদি এটা করতে যাইতো তাহলে হয়তো আন্দোলনটা আর হইতো না। তারা ক্রেডিটের জন্য থাকতো, সামনে আসার জন্য চেষ্টা করতো। কারণ রাজনীতিক হয় নাই বলেই এটা একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। এটা রাজনৈতিকভাবে করতে গেলে এই যেভাবে 16 বছর 17 বছর পার করেছে, একইভাবে হয়তো আরো কয়েক বছর এই অবস্থার মধ্যে যাইতে হইতো দলীয়ভাবে করতে গেলে। দলীয়ভাবে করতে গেলে। এই যে এত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেন, মৃত্যু ঝুঁকি পর্যন্ত ছিল সেখানে। অভ্যুত্থান হলো, সরকার পতন হলো, নতুন সরকার আসলো, অন্তর্বর্তীকালীন সরকার। আমি অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকার বলবো, নতুন সরকার এখন পর্যন্ত জুলাইয়ের স্পিরিট বা জুলাইটাকে কতটুকু ধারণ করতে পেরেছে? প্রথমত অন্তর্বর্তীকালীন সরকার, দ্বিতীয়ত বিএনপি সরকার কতটুকু ধারণ করতে পেরেছে? এখানে হচ্ছে দুইটা বিষয়। অন্তর্বর্তী সরকারের মধ্যে কয়েকটা পার্ট ছিল। সরকারটা আসলে শুধু মানে অন্তর্বর্তী ছিল এরকম না, এখানে জামাতের পার্ট ছিল, বিএনপির পার্ট ছিল। তো তারা যেভাবে সরকারকে ইউনূসকে চালিয়েছেন, ডক্টর ইউনূস সেভাবেই হয়তো চলেছে। আমরা দেখেছি নির্বাচনের পরে কিছু লোকজন বিএনপির বিভিন্ন পদে আছে, কেউ মন্ত্রীও হয়েছে। জামাতের কিছু লোকজন সচিবালয়ের বিভিন্ন দায়িত্বে আছে এখনো হয়তো। তো তাদের এই যে অন্তর্বর্তী সরকারের জুলাইকে বাঁচিয়ে রাখা, আমরা স্থানীয় মানে আমাদের জাতীয় যে নির্বাচন, এই নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত সবাই জুলাইকে ধারণ করেছে, দৃশ্যমান ছিল। মন থেকে করছে কিনা সেটা আমরা জানি না, কিন্তু তারা চেষ্টা করেছে জুলাইকে ফুটিয়ে তোলার জন্য। এবং এটা আমরা দেখেছি যে 25-এর যে জুলাই 1 বছর পূর্তি ছিল, সেখানে কিরকম বাংলাদেশে সারা দেশে আয়োজন ছিল, একটা আনন্দ উচ্ছ্বাস ছিল। আমাদের প্রথম ঈদুল আজহা, ঈদুল ফিতরে কিরকম আনন্দ উচ্ছ্বাস হয়েছে, এগুলো সবাই দেখেছে। একদম মন থেকে আনন্দ যেটা করা, রমজান মাসে রমজানকে স্বাগত জানানো, সবকিছু হয়েছে। কিন্তু ঠিক 1 বছর পরেই যখন নির্বাচন হয়ে গেল, তারপরেই আমরা দেখলাম যে এই যে জুলাইটা যাচ্ছে, এই জুলাই আসলে আমরা দৃশ্যমান কিছুই দেখছি না। আমরা যেটা দেখতে পাচ্ছি, সরকারি টাকা খরচ হচ্ছে, জুলাইয়ের 2-একটা ইভেন্ট তারা নামাচ্ছে, সেখানে দলীয় লোকজন আসতেছে, দলীয় লোকজন এসে আরেকটা দলের বিরুদ্ধে কথা বলতেছে যারা অভ্যুত্থানে সামনে ছিল এবং মাঠে ছিল। এই যে বিভক্তিটা হয়েছে, এটা ক্ষতিটা আসলে কিন্তু আমাদেরই হচ্ছে, দেশেরই হচ্ছে। বিএনপি যদি জামাতকে গালি দেয় বা জামাত যদি বিএনপিকে বলে বা কিংবা এনসিপিকে বলে, এটা আসলে বিভক্তিটা যেটা মানে যদি হয়ে যায়, এটা ক্ষতির আলটিমেটলি বাংলাদেশেরই হবে। তো আমি মনে করি জুলাইয়ের সরকার, আমরা ইউনূসকে বলি, জুলাইকে সে মানে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল, কিন্তু কোনোটাই সমাধান করতে পারে নাই। এবং তাদের সরকারের যে দায়িত্ব ছিল তারা বলেছে আমরা চেষ্টা করেছি, কিন্তু বিএনপির যারা আমলা ছিল বা আওয়ামী লীগের ফেসিস যাদেরকে আমরা বের করতে পারি নাই বিভিন্ন কারণে, তাদের প্রেশারের কারণে আমরা কোনো সংস্কার সম্পূর্ণ করতে পারি নাই। এই জুলাই যে চার্টার ছিল বা জুলাইয়ের যে এই গণভোটটা হইলো, এই গণভোটটা তো আগে হইতে পারতো, আলো কেন হইলো না? এটার জন্য বিভিন্ন আমরা দেখছি বিভিন্ন টাকার খরচ হবে, আরো অনেক ইস্যু ছিল। তো এই জুলাইটাকে ইউনূস চেষ্টা করেছিলেন রক্ষা করার, আমাদের কাছে মনে হয়েছে, কিন্তু সে পারেনি। এই সরকারে এসে আমরা আশাবাদী ছিলাম সরকার হয়তো এটা করবে, কিন্তু আলটিমেটলি এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আচ্ছা, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আপনি যেটা বললেন যে জুলাইকে নিয়ে এই যে দল মত নির্বিশেষে তারা একজন আরেক দলকে দোষী করে, দায়ী করে। এর বাইরেও কিন্তু অনেক যারা বলবো যে সেলিব্রিটি থেকে শুরু করে অনেকেই জুলাইকে কটাক্ষ করে, অনেক ছোট করে কথা বলে। এদের বিরুদ্ধে আপনি একজন সম্মুখ যোদ্ধা হিসেবে, আমি বলতে গেলে জুলাইয়ের আপনি একজন সম্মুখ যোদ্ধা, গণমাধ্যম কর্মী হিসেবে, তাদের বিরুদ্ধে কি বলবেন? তাদের বিষয়টা আমরা 5 আগস্টের পরে অনেকগুলো চেষ্টা করেছি। তার মধ্যে একটা চেষ্টা ছিল, আমাদের একটা প্ল্যাটফর্ম করেছিলাম আমরা, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম মোর্চা বলি আমরা, জুলাই ঐক্য নামে। তো জুলাই ঐক্যর ব্যানারে যতগুলো জুলাই সংগঠন তৈরি হয়েছিল অভ্যুত্থানের পরবর্তী সময়, সবাইকে আমরা একত্রিত করি। এখানে ইনকালাব মঞ্চ থেকে শুরু করে আপ বাংলাদেশ, আরও অন্যান্য যে সংস্থাগুলো ছিল, সবাইকে আমরা একত্রিত করে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম করি। সেটা হাদি ভাই এটার নেতৃত্বে ছিল, আমরা ছিলাম। আমরা একসাথে চেয়েছিলাম যে এই সংস্কারের যে কাজগুলো বাকি আছে, যেখানে ফেসিস্টরা এখনো বসে আছে, যারা কালচারাল ফেসিস্ট বিশেষ করে আপনি যাদের কথা বলতেছেন, তাদেরকে উৎখাত করার জন্য। তার কারণে আমরা সচিবালয়ে কারা দোষর ছিল, একদম পূর্ণাঙ্গ তালিকা, তাদের কে কোন জায়গায় ছিল, সবকিছু প্রকাশ করে আমরা সচিবালয়ে জমা দিয়ে আসছিলাম তৎকালীন সময়, সংবাদ সম্মেলন করেছিলাম। তার পরবর্তী সময়ে গণমাধ্যমের মধ্যে কারা সাংবাদিকতা পরিচয়ে
দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে আওয়ামী লীগের, তাদের তালিকা আমরা গণমাধ্যমের মালিকদের কাছে পৌঁছে দিয়েছিলাম। আমাদের ফেসবুক পেজগুলোতে আমরা তাদের ছবি সহ তালিকা প্রকাশ করেছিলাম। তারপর হচ্ছে যে কালচারাল ফেসিস্ট, আমরা দেখেছি বিটিভিতে গিয়ে তারা কান্নার যে অভিনয়টা করেছিল অভ্যুত্থানের সময়, বিভিন্ন স্থাপনার সামনে দাঁড়িয়ে তারা কান্না করতেছিল। এই যে ফেসিস্টগুলো তারা কিন্তু অ্যাক্টিভ। এই যে শাওনের কথা বলা হচ্ছে, এই শাওনকে গ্রেফতার করা হইলো, কিন্তু অন্তর্বর্তীকালীন সময় একজন উপদেষ্টা আসিফ নজরুল, তাকে মানে আমরা গাদ্দারি বলি সরাসরি, জুলাইয়ের গাদ্দার ছিল সে। এই জুলাইয়ের গাদ্দার আসিফ নজরুলের কারণে শাওন মুচলেকা দিয়ে বের হয়ে আসলো। কিছুদিন বন্ধ ছিল, তারপরেই রাজনৈতিক সরকার আসলো, তখন সে আবার তার পূর্বের যে রূপ ছিল ফেসিস্ট রূপ, সেই রূপ সে দেখাইলো। জুলাই নিয়ে বিভিন্ন ফেসবুক পোস্ট দেওয়া শুরু করলো, স্ট্যাটাস দেওয়া শুরু করলো। তার দেখে দেখে আরো কিছু যারা এই অভিনেতা অভিনেত্রী আছে বা কালচারাল ফেসিস্ট আছে, তারাও শুরু করলো দেশ এবং দেশের বাইরে থেকে। এই জুলাই যখন শুরু হলো, তারাও জুলাইকে নিয়ে বিভিন্নভাবে ফ্রেমিং করার চেষ্টা করলো, এবং আলটিমেটলি দেখলাম যে সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না এখন পর্যন্ত। থানায় অভিযোগ হয়েছে, সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয় নাই। তাদের ফেসবুক পেজ এবং পোস্ট সেগুলো এখন পর্যন্ত সেভাবে কোনো ডিলেটও হয় নাই, এবং সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই হয় নাই। কিন্তু যখন আইন করা হইলো, অন্তর্বর্তী সময়ে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করা হয়, এই নিষিদ্ধের সময় বলা হয়েছিল যে তারা অনলাইনেও নিষিদ্ধ থাকবে, তাদের সামাজিক মাধ্যমেও তারা নিউজ প্রকাশ মানে কোনো লেখা দিতে পারবে না, তাদের লেখাগুলো আসবে না। পাশাপাশি হচ্ছে কোনো তাদেরকে নিয়ে তাদেরকে কোট করে বা তাদের কোনো বক্তব্য প্রকাশ হবে না। কিন্তু আমরা দেখলাম তাদের নিউজ হচ্ছে যখন শাওনের মতো এই যারা ফেসিস্ট আছে তারা যখন ফেসবুক পোস্ট দেয়, তখন আমরা দেখি ইত্তেফাক থেকে শুরু করে বাংলাদেশ টাইমস আরো কিছু মিডিয়া তাদের কাট ফ্রেমিং করে করে তারা প্রচার করতেছে। তারা হয়তো এটা দিয়ে ক্লিক বাইট করতেছে কিনা আমি জানি না, কিন্তু এইটা যে একটা ক্ষতি করতেছে, এই যে আমাদের যে প্রজন্ম তৈরি হচ্ছে, নতুন প্রজন্মটা, এই নতুন প্রজন্মের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। কারণ তারা তো ফেসবুকটা স্ক্রল করে, তা তো দেখে দেন গণমাধ্যমগুলা কি লিখতেছে। যে ছেলেটা অভ্যুত্থানে মাঠে ছিল, সেই যখন এই ফ্রেমিংগুলা দেখে, এই কার্ডগুলা দেখে, এই ফটো কার্ডগুলা দেখে, ভিডিওগুলা দেখে, তখন তার ভিতরে আঘাত লাগে। তখন সে অনেক কিছু করতে চায়, কিন্তু রাষ্ট্রের প্রতি সম্মান দেখে সে হয়তো কিছু করতেছে না, কিন্তু সেই ধৈর্যটা কিন্তু বেশি দিন থাকে না। আমরা দেখেছি যে প্রথম আলো, ডেইলি স্টারে হামলা চালিয়েছে একটা পক্ষ, এটা কখনোই আমরা সমর্থন করতাম না এবং করি না এখনো পর্যন্ত। কিন্তু এটা আসলে কেন হয়েছে, এর পিছনে আসলে কারা ছিল, কিভাবে হইলো, এটা কিন্তু আসলে কেউই বলতে পারতেছে না। মানে কাউকে বাছাই করেও না, ভিডিওতে দেখছে কিছু লোকজনকে, তাদেরকে গ্রেফতার করে বিভিন্নভাবে সাজা দেওয়া হয়েছে। এখানে দেখছি আমরা এনসিপির একজন নেতা লক্ষ্মীপুর থেকে গ্রেফতার হয়েছিল, তাকে আবার প্রথম আলো এর মামলায় গ্রেফতার দেখিয়ে 3 দিন রিমান্ড দেওয়া হইলো, আনোয়ার নাম। তো এই যে এই কাজগুলো হয়েছে, এটা কেন হইলো? তাদেরকে যদি স্পেস দেওয়া না হইতো, এই কালচারাল ফেসিস যারা আছে তাদেরকে, এই প্রথম আলো যে কাজটা করেছে গত 15-16 বছর, এটা সবাই দেখেছে যে তাদের কাজগুলো কি ছিল। এই জঙ্গিবাদ বাংলাদেশে উত্থানটা তাদের হাত ধরেই বলা চলে হয়েছে, এই কালচারাল ফেসিস্টদের হাত ধরেই তৈরি হয়েছে। এই তাদের যে যারা ভুক্তভোগী ছিল, এই নিউজ হওয়ার কারণে যারা বৈধতা দিয়েছিল যে তার সেই জঙ্গলি তাকে মেরে ফেলা যায়, সেই মাদ্রাসা ছাত্র, সেই নর্থ সাউথে পড়তেছে, আমরা দেখেছি এই 1 জুলাই যেটা হইলো, এই যে 1 জুলাই এই জঙ্গি ইস্যু নিয়ে অনেক কিছুই হয়েছে, তারা পুরনো নিউজ প্রচার করতেছে, অথচ জুলাই নিয়ে কোনো নিউজ নাই। এই পরিবর্তন যদি না আসে কালচারাল ফেসিস্টদের মাধ্যমে, এবং এই গণমাধ্যমকে যদি একটা নীতিমালার মধ্যে না আনা হয়, তাহলে এটা আগামী দিন আরো ভয়াবহ বিপদের দিকে নিয়ে যাবে। জনাব ইসরাফিল, আমরা শেষ প্রশ্নে যাব আপনার কাছে জানতে চাই যে বর্তমান নির্বাচিত সরকারের কাছে আপনি জুলাইয়ের বিষয়ে কি প্রত্যাশা রাখেন? আমাদের প্রত্যাশা বেশি না। আমরা যেটার জন্য আমাদের যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, এখনো হাসপাতালে আছেন, এখানে 2-3টা বিষয় সংক্ষেপে আমি বলি। সেটা হচ্ছে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের যে ভরণ পোষণ এখনো সরকার সেভাবে নিতে পারেনি, ব্যর্থ হয়েছে। যারা আহত হয়েছিল তাদের চিকিৎসা এখনো ঠিকভাবে পাচ্ছে না। তাদের যে ন্যূনতম একটা ভাতা দেওয়া হয়েছিল, বিভিন্নভাবে সেই ভাতাগুলো দেওয়া হচ্ছে না ঠিকভাবে। আমাদের যে জুলাই স্মৃতি ফাউন্ডেশন আছে, তাদের প্রায় 4 মাসের অধিক বকেয়া, যারা কাজ করে সেখানে, যারা কাজ করে তারা শহীদ পরিবারের লোকজন, এবং আহত যারা জুলাই যোদ্ধা তারাই মূলত এখানে জব করে, তাদের 4 মাস বেতন দেওয়া হচ্ছে না। এটা দ্রুত সমাধান দরকার, এবং এটা রাষ্ট্রীয়ভাবে যদি সমাধান করা না হয় তাহলে এটা আগামী দিনে খুব খারাপের দিকে যাবে। কারণ তারা প্রথম থেকে দাবি করা হয়েছিল জুলাই স্মৃতি ফাউন্ডেশনটা আরেকটা জুলাইয়ের একটা আলাদা অধিদপ্তর করার জন্য, যেভাবে আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় আছে। যদি এটা না করা হয় তাহলে এই মুক্তিযোদ্ধার সাথে মুক্তিযুদ্ধ এবং হচ্ছে জুলাই নিয়ে যে একটা কনফ্লিক্ট তৈরি করে রাখা হয়েছে, সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক, যেভাবেই হোক, এটা দূর করতে হইলে আপনাকে 2টা দপ্তর আলাদা করতে হবে, এবং কাজটা
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আন্ডার থাকতে পারে, ঠিক আছে, কিন্তু তাদের আয় ব্যয় সবকিছু তাদেরকে স্বতন্ত্রভাবে দিতে হবে। যদি এটা দেওয়া না হয় তাহলে এর সমাধান হবে না। আমাদের যে গণভোটের রায় বাস্তবায়ন, এটা দ্রুত বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের যে বাস্তবায়নের বিষয়গুলো আসছে সেগুলো যেভাবে আছে সেভাবে বাস্তবায়ন করতে হবে। এইগুলো যদি বাস্তবায়ন করা হয়, পাশাপাশি আমাদের যারা কালচারাল ফেসিস্ট আছে, আমাদের যারা এই ছায়ানট উদীচী তৈরি করেছিল, ভারতীয় আর্থিকে অর্থ দিয়ে যে মিডিয়াগুলো এখনো বাংলাদেশে বিভিন্নভাবে নিউজ করতেছে, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতেছে, তাদেরকে যদি বিচারের আওতায় না আনা হয় তাহলে এটা খুব বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই কেন্দ্রিক যেটা তৈরি হয়েছিল সেখানে প্রায় 65 থেকে 70 জন সম্ভবত হবে। এর মধ্যে সাংবাদিকদের নামে অভিযোগ করা হয়েছে। এই সাংবাদিকদের অভিযোগ করা হয়েছে, আমরা যারা দোষী অবশ্যই তাদের বিচার চাই, যারা দোষ করে নাই তাদেরটা যাচাই বাছাই সরকার করবে, করে যদি তাদেরকে দায়মুক্তি দেওয়ার মতো হয় দায়মুক্তি দিবে, এটা জনগণ তখন বিচার করবে তার আসলে দায়মুক্তি পাওয়া যায় কিনা। এই সাংবাদিকদের বিচারটা দ্রুত শেষ করতে হবে। তাদের বিচার না হওয়ার কারণে তারা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো যদি সমাধান হয়ে যায়, আমরা মনে করি আমাদের জুলাইয়ের যে প্রত্যাশা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন হবে। আচ্ছা, ধন্যবাদ। শুনছিলেন জুলাই আন্দোলনের দর্পণ হিসেবে যিনি কাজ করেছেন জনাব ইসরাফিল ফারাজি। জনাব ইসরাফিল ফারাজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের সোনালী নিউজের পক্ষ এবং ম্যানোলার সৌজন্যে একটি উপহার আপনার হাতে তুলে দিচ্ছি। দর্শক, আপনারা শুনছিলেন এতক্ষণ জুলাই আন্দোলনের দর্পণ হিসেবে যিনি কাজ করেছেন জনাব ইসরাফিল ফারাজি। আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবার কোনো জুলাই যোদ্ধা নিয়ে হাজির হয়ে যাবো আমাদের স্টুডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাথে থাকুন সোনালী নিউজ।